অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে, ব্রিফিং এ অভিযোগ নাহিদ ইসলামের। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন নেবে, তবে আমরা এই দুটার কোনোটাই চাই না। মানবতা বিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ। তত্ত্বাবধায়ক না ফিরলে একনায়কতন্ত্র উত্থানের শঙ্কা, শুনানিতে বিএনপির আইনজীবী। আজ নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, মাথা চারা দিয়ে উঠছে দেশের শত্রুরা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, বারবার ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে। আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জুলাই সনদ রদবদলের বিষয়ে সরকারের বক্তব্য দাবি করেছেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এবার ঘটা করে উদযাপনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রস্তুতির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে তিনি ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, ফেসবুকে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এদিকে ড্যাবের নবগঠিত কমিটির সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি জুলাই সনদ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। দফাগুলির মধ্যে যা ছিল তার মধ্যে কোনো জায়গায় রদবদল, কোনো নতুনত্ব, যেমন পিয়ার সিস্টেম ছিল, পিয়ার সিস্টেম এখানে যোগ করছে। প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ করছেন তিনি এই ব্যাপারে কিছু বলবেন, অর্থাৎ সরকার বলবেন। এখনও তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলি জনসম্মুখে প্রকাশ করছি। গয়েশ্বর রায় বলেন, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে জাতীয় নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশে স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার। এ মাসে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে। তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে। এ সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। গণভোট, নির্বাচনী জোট, বিচার, সংস্কার সহ বেশ কিছু প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। গণপরিষদ গঠন করতে পারতাম। গণভোট ইস্যুতে এনসিপি বলছে এ সিদ্ধান্ত কমিশন আর সরকারের। তবে নাহিদের অভিযোগ, এটিকে ইস্যু করে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুইটি রাজনৈতিক দল। তিনি বলেন, একদল নির্বাচন পেছাতে চায়, আরেক দল সংস্কার। যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা
দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই, তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা নেই, বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে। কোন দলের সাথে জোট বাঁধতে পারে এনসিপি? উত্তরে নাহিদ ইসলাম জানান, যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয়। এককভাবে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত জানান তিনি। নাহিদ ইসলাম জানান, দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দরকার। আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট কার্যক্রম হিসেবে দেখতেছি। তবে এই জায়গায় ঐক্যের জায়গাটা হচ্ছে, যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য, ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিব। জুলাই সনদ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, তাদের চাওয়া প্রধান উপদেষ্টাই আদেশ জারি করবেন। জুলাই সনদ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে, মন্তব্য এনসিপি আহ্বায়কের। দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা। না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন দমনের পরিকল্পনা, হত্যা ও নির্দেশ সহ মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর। হানিফের মামলা সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ২৫ নভেম্বর। ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেন ইনু, বলেন রাজনৈতিক আক্রোশের শিকার তিনি। আমার কথা হচ্ছে যে কারফিউটা এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে। আন্দোলন যখন তুঙ্গে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে চারদিকে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়ন, ঠিক তখন শেখ হাসিনাকে ফোন করে শিবিরের নেতাকর্মীদের তালিকা করে গ্রেফতার সহ আন্দোলন দমনের নানা পরামর্শ দেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জঙ্গি হামলা হয়েছে, আপনি জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। জুলাই আন্দোলন দমনে পরামর্শ, পরিকল্পনা এবং নির্দেশের ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধেও বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ড্রোন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, বম্বিং করা, এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা, সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে, তিনি তার সম্মতি জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও ৩ জন নেতা সহ মোট ৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু। নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার দাবি করে ন্যায় বিচার চান তিনি। উনি বলছেন বর্তমান সরকারের ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজধানীর চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মামলায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায়ের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট শুরু হয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 6ষ্ঠ দিনের শুনানি শুরু হয়। এদিন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন আইনি যুক্তি তুলে ধরেন। এর আগে গত 29 অক্টোবর 5ম দিনের শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের সংস্কৃতি চালু করা হয়েছিল। যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসে তবে দেশে আবারও একনায়কতন্ত্র চালু হবে। এর আগে জামায়াত ও সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল বিভাগের এই বিচার কাজ পর্যবেক্ষণ করেছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। প্রধান বিচারপতির যদি জাজমেন্টটা যদি রিভিউ করা না হয় তাহলে পজিশনটা কি দাঁড়াবে, সেই কথাটি আমাদের রুহুল কুদ্দুস কাজল বলেছে। আমরাও বলেছি যে সেই জন্যই আজকে আপনারা 3টা গ্রাউন্ড নিয়েছেন এবং সেই 3টা গ্রাউন্ড আমরা সাবস্টেন্সিয়েট করব বাই এ রিভিউ। ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মৃত্যুহার কমেছে বলে দাবি করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে সংবাদ সম্মেলনে 2023 ও 2025 সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আক্রান্তের হার কিছুটা বাড়লেও মৃত্যুহার কয়েক গুণ কমেছে। তারপরও ডেঙ্গুকে মহামারী বলে ঢাকা শহরের চিত্র ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মাত্র 1100 কর্মী কাজ করে জানিয়ে এই প্রশাসক বলেন, জনবল বাড়লে পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব হতো। আর প্রশাসকের সাথে একমত পোষণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মাইনুল। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা অনেক ক্ষেত্রে হাসপাতালে ঢাকার ঠিকানা দেন। অগস্টের ডাটাটাও যদি আমরা বলি, 47 জন মারা গিয়েছেন 23-এ, 3 জন মারা গিয়েছেন 2025-এ, 13,917 জন রোগী 2023-এ হসপিটালাইজ হয়েছেন, আর 25-এ হসপিটালাইজ হয়েছেন 1257 জন। তো সুতরাং একদিকে হচ্ছে যে ডেটা বলে সিগনিফিকেন্টলি আমরা ইমপ্রুভ করতে চেষ্টা করেছি। যেই সাকসেসটা আপনারা 23-এর সাথে তুলনা করে এখন দেখছেন, আমি আশা করি যে মশক নিধন সম্পূর্ণ কন্ট্রোলের কাছাকাছি কন্ট্রোলে হলো আমরা নিয়ে আসতে পারবো পুরো ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানায়, উপজেলার চেরাগালি ব্যাপারী কান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী এবং স্থানীয় তাজুল সোয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এরই জের ধরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন হাতবোমা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর করা হয়। এই সংঘর্ষে আহত হয় সালাউদ্দিন ব্যাপারী সহ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি হবে তারাই প্রপাগান্ডা শুরু করেছে, মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পে পদে পদে বাধা দেওয়া হয়েছে। এর ফলে প্রকল্প পাশ হতে 8 মাসেরও বেশি সময় লেগেছে। উপদেষ্টা বলেন, সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে। দেশের ভৌগোলিক বাস্তবতায় সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলেও ফেসবুক পোস্টে জানান। জাতীয়করণের দাবি নিয়ে আলোচনা করতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 11 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছে মন্ত্রণালয়ের সাথে এবং সচিবালয়ে এই বৈঠকটি চলছে। এর পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষকরা। প্রায় 3 সপ্তাহ ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইবতেদায়ী শিক্ষকরা। তাদের মূল দাবি জাতীয়করণ। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রসারে তারা ভূমিকা রাখলেও এখনো প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ না হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের একপাশে যান চলাচল বন্ধ, আর ব্যারিকেডের পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, মোতায়েন আছে জল কামান। আন্দোলন বর্তমান অবস্থান এখানে থাকবে, চলবে। আমরা একটা টিম মিনিস্ট্রি যাচ্ছি, দাবি আমাদের জাতীয়করণের ঘোষণা দিয়েছে জানুয়ারি মাসে, ওটাই আমরা এখন বাস্তবায়ন চাই। আলটিমেটাম আমি দিয়েছিলাম, যেহেতু শিক্ষকের মানতেছেন, আন্দোলন চলবে। দেখি মিনিস্ট্রি থেকে বের এসে পরবর্তী ব্রিফিং দেবো আমি।
সামনের বছর জানুয়ারিতে নির্ধারিত সময়ে বই পাবে শিক্ষার্থীরা, এমনটা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন। এছাড়া পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে উপদেষ্টা বলেছেন, আগে শিক্ষকদের একটি নির্দিষ্ট মার্কের চেয়ে কম না দেওয়ার নির্দেশ দেওয়া হতো, তাই জিপিএ 5-এর সংখ্যা এত বেশি ছিল। তবে এখন এ নিয়ম আর কার্যকর হবে না। এ সময় উপদেষ্টা আরও জানান, শিক্ষক সংকট কাটাতে প্রতিটি উপজেলা ও জেলায় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরে হাওড় অঞ্চলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আয়োজিত মেধা যাচাই পরীক্ষায় 106 জন কৃতি শিক্ষার্থী, 24 জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আমরা প্রাথমিকের বই জানুয়ারিতে সব দিয়ে দিই, জানুয়ারির 1 তারিখে দিয়ে দেবো আমরা। এত কম মার্কস দেওয়া যাবে না, মানে যারা খাতা দেখতে নির্দেশ দেওয়া হবে এবং সমানে ছাত্ররা 5+ পাচ্ছে, গোল্ডেন 5 মানে 5 পাচ্ছে, কিন্তু দেখা গেল সে পড়তেই পারে না। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এবং তাদের পরিবারের সদস্যরাও এনসিপির শাপলা প্রতীক চায় বলে দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভায় হাসনাত আব্দুল্লাহ যোগ দেন এবং এই সভা শেষে তিনি যেমনটি বলেছেন যে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত, আর সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি। বলেন, এখন পর্যন্ত এনসিপির সকল নীতি নির্ধারণ জনগণের কাছ থেকে এসেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হচ্ছেন, তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তার প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। এই যে ছাত্রের চাহিদাটা এটা জনগণের কাছ থেকে এসেছে। এনসিপি যারা করে তারা ছাড়াও এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা মানুষ চায় যে এনসিপির মার্কা হওয়া উচিত ছাত্ররা। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছেন সফররত IMF প্রতিনিধি দল। দুপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করে IMF মিশন। কাঙ্ক্ষিত হারে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুদ হার না কমানোরও পরামর্শ দিয়েছে এই সংস্থাটি এবং বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, IMF মিশনের সাথে নানা বিষয়ে বৈঠক চলছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বললেন, নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডি বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং যোগাযোগ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও। ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদেরকেও উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। পলিসি রেট কমানোর বিষয়টা চিন্তা করব ডিসেম্বরের পরে। ডিসেম্বরে আমাদের ইনফ্লেশনটা কোথায় দাঁড়ায় তার উপর। আমাদের ধারণা ছিল IMF তাদের ইনিশিয়াল প্রথম দিনের সভাতেই এই ইস্যুটা যখন তুললো, আমরা ভেবেছিলাম যে ওনারা বলবেন যে কেন আপনারা পলিসি রেট কমাচ্ছেন না। তারা কিন্তু বলল, তোমাদের কিন্তু ইনফ্লেশন কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসতেছে কিন্তু খুব স্লোলি। দর্শক, আপনারা ইতিমধ্যেই যেমনটি জেনেছেন যে প্রতীক হিসেবে শাপলাকলি নিতে রাজি হয়েছে এনসিপি, এমনটি জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আজ ইসিতে একটি বৈঠকও হয়েছে তাদের। আমাদের সহকর্মী লাভলি বিথি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, আমরা একটু জেনে আসতে চাই এ বিষয়ে কি আপডেট আছে বিথির কাছে। বিথি, আমাদেরকে একটু জানাবেন পাটোয়ারি কি বললেন, একটু বিস্তারিত করে জানতে চাই। প্রতিনিধি দলের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকটি হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। যেই বিষয়টি মূলত এনসিপির আর্গুমেন্টের জায়গা ছিল যে এনসিপির নিবন্ধন পেয়েছে ঠিকই, কিন্তু কোন প্রতীক দিবে সেটি ঠিক হয়নি। কারণ হচ্ছে শুরুতে তারা শাপলা মোবাইল কলম চেয়েছিল, কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেহেতু তফসিলে নেই সুতরাং শাপলা কোনোভাবেই দেওয়া যাবে না। এরপর তারা নতুন করে আবার আবেদন করে এবং শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলার মধ্যে তারা
প্রতীক চেয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের যে 115টি তালিকা ভেটিং হয়ে এসেছিল আইন মন্ত্রণালয়ের কাছ থেকে, সেখানেও কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই তফসিলে শাপলাকে রাখা হয়নি। তারপরেও যেহেতু ইলেকশন কমিশনের সেই সক্ষমতার জায়গাটা আছে, ইলেকশন কমিশন করতে পারে যে প্রতীক তালিকা বাড়াতে পারে এবং কমাতে পারে, সেই হিসেব করে শাপলা কলিকে হচ্ছে প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে এবং এনসিপিকে দেওয়া হয়েছে। এবং এনসিপি সর্বশেষ আজকে যেটি জানিয়েছে যে শাপলা কলিকে তার প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং বিএনপি জামায়াত অর্থাৎ এই বড় দুটি দলের সাথে শাপলা কলি হাড্ডাহাড্ডিভাবে লড়বে এবং 300 আসনে তারা প্রার্থী দিতে যাচ্ছে। সে ধরনের সাধারণ যে জনগণ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে এনসিপির পক্ষ থেকে প্রার্থিতার জন্য আবেদন করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে জোট নিয়ে কথা হচ্ছিল যে এনসিপি কার সাথে জোট করবে। একবার বলা হয়েছিল বিএনপির সাথে অথবা জামাতের সাথে, এরকম ধারণা করা হচ্ছিল। আবার ছোট ছোট যে দলগুলো আছে দলগুলোর সাথে এনসিপি জোট করবে, এই ধরনের আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তারা জানিয়েছেন যে দল জোট নিয়ে এখন পর্যন্ত তাদের কোনো চিন্তা ভাবনা নেই।